আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কনফার্মেশনের জন্য অপেক্ষা করছিলাম। আশা করছি সবকিছু ক্লিয়ার আছে। আমরা একই সঙ্গে আমাদের ব্যাচ 1 এবং ব্যাচ 2 তে সংযুক্ত আছি। আশা করছি সবাই খুব দ্রুতই যুক্ত হবেন আমাদের সঙ্গে। আমাদের আজকের ক্লাস সিআরপিসির অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 205 ঘ থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট গত ক্লাসে আমরা ক্লাসটা সম্পূর্ণ শেষ করতে পারিনি। আমাদের 204-5 গুলো কমপ্লিট করা হয়নি। তো আমরা আজকে মোটামুটি 204 থেকে শুরু করব এবং সামনের দিকে অগ্রসর হব। প্রথমত আমরা দেখব আজকে সিআরপিসি 204 সেকশন 204 কি বলা আছে। প্রসেস ইস্যু। আমি বলেছিলাম প্রসেস ইস্যু দুই ভাবে করা যায়, সমনের মাধ্যমে করা যায় এবং ওয়ারেন্টের মাধ্যমে করা যায়। যদি সমন দেওয়ার বিধান থাকে তাহলে আদালতকে অবশ্যই সমন দিতে হবে, আর যদি ওয়ারেন্টের বিধান থাকে তাহলে সেক্ষেত্রে সমনও দেওয়া যাবে, ওয়ারেন্টও দেওয়া যাবে। সমনের বিষয়গুলো আমরা পাই সাধারণত 68 থেকে 74 ধারার মধ্যে এবং ওয়ারেন্টের বিষয়গুলো আমরা 75 থেকে 86-র মধ্যে এই সেকশন জায়গাগুলো পাই। এই কথাগুলো আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। এখানে আরো যে বিষয়গুলো আছে, সাক্ষীদের তালিকা না দেওয়া হলে সমন বা ওয়ারেন্ট দেওয়া যায় না। সাক্ষীদের তালিকা দিতে হবে। সাক্ষীদের তালিকা না দেওয়া হলে সমন বা বরণা জারি করা যায় না। আরেকটা বিষয় বলেছিলাম যে নির্ধারিত যে ফির বিষয়টা আছে, সেই ফি পরিশোধ না করা হলেও কিন্তু প্রসেস ইস্যু করা যায় না। এখনো পর্যন্ত আমাদের ব্যাচ 1 থেকে অনেকেই যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি, বাট ব্যাচ 2 এর আমাদের অল্প সংখ্যক স্টুডেন্ট। তো আপনারা দ্রুত ক্লাসে যুক্ত হবেন বলে আমি আশা করি। আর ব্যাচ 1 এ যারা আছেন তারা মেসেঞ্জার গ্রুপ আজকে ক্লাসের লিংকটা একটু দিয়ে দেন যাতে অন্যরাও যুক্ত হতে পারে। আমরা 204 দেখলাম, এখন 205 এর সি দেখব এবং 205 এর সি দেখব। 205 এর সি তে বলা আছে যে দায়রা আদালত যে মামলার বিচার করতে পারে, আর 205 এর সি বা ডবল সি 205 এর সি তে বলা আছে যে মামলা শুধুমাত্র দায়রা আদালত কর্তৃক বিচার্য, সেই মামলা যখন কগনিজেন্স নিয়েছেন এমন কোনো ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আসবে, তখন ওই মামলাটা দায়রা আদালতে প্রেরণ করা হবে 205 ধারা অনুযায়ী। এবার বলা আছে যে মামলাগুলো শুধুমাত্র সিজেএম বা সিএমএম কর্তৃক বিচার্য, সেই মামলাগুলো 205 এর সিতে চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট ট্রান্সফার হবে। এই জায়গাগুলো নিয়ে আমরা গত ক্লাসে কথা বলছিলাম। ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো মামলা আমলে গ্রহণ করলেন। আমলে গ্রহণ করার পরে তিনি দেখলেন মামলাটার বিচার করার ক্ষমতা ওনার নাই। সেক্ষেত্রে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটা যদি দেখেন দায়রা আদালত কর্তৃক বিচার্য, তাহলে দায়রা আদালতে প্রেরণ করবেন। আর যদি দেখেন যে না, এটা চিফ কর্তৃক বিচার্য, তাহলে সে চিফের কাছে ট্রান্সফার করবেন। আশা করছি এই জায়গাটা ক্লিয়ার। এখন বলা হচ্ছে দায়রা আদালতে যখন কোনো মামলা ট্রান্সফার হবে, তখন এই মামলাটা ট্রান্সফারের সময় সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমি সেকেন্ড ডিভাইসটা আজকে দেখতে পাচ্ছি না। সুমাইয়া শিমুল বলছেন যে
ক্লিয়ার। ইভা রহমান বলছেন ক্লিয়ার। তানভীর ইসলাম ক্লিয়ার ভাইয়া। ওকে, অনেকে বলছেন ক্লিয়ার। ক্লাস ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবেন। আর অনলাইনের ক্লাসগুলো অনলাইনে করার চেষ্টা করবেন, অবশ্যই খাতা কলম সঙ্গে রাখবেন। তো এখন আমরা দেখব 205-এর ডি। 205-এর ডিতে বলা আছে একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশি তদন্ত চলমান থাকলে অনুসরণীয় পদ্ধতি। 205 ব্যক্তি কোর্টেও মামলা করলেন এবং থানায়ও মামলা করলেন, তখন সেক্ষেত্রে পদ্ধতিটা কি হবে? তখন বলা হচ্ছে একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশি তদন্ত চললে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত নালিশি মামলার অনুসন্ধান বা বিচার কার্যক্রম স্থগিত করে দিবেন এবং তদন্ত পুলিশ অফিসারের রিপোর্ট তলব করবেন। বলা হচ্ছে যদি ম্যাজিস্ট্রেট সাহেব জানতে পারেন যে পুলিশি মামলা বিচার বন্ধ রাখবেন, তাহলে অনুসন্ধান এবং বিচার বন্ধ রেখে তিনি পুলিশ রিপোর্ট তলব করবেন। পুলিশ রিপোর্ট তলব করবেন। একই বিষয় নিয়ে যদি থানা এবং কোর্টে একই সঙ্গে মামলা চলমান থাকে, তাহলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাহেব তার সিআর মামলাটা বন্ধ করলেন। যে মামলাটা ম্যাজিস্ট্রেট বন্ধ রেখেছিলেন এবং পুলিশের রিপোর্ট তলব করেছিলেন, পুলিশ রিপোর্ট অনুযায়ী মামলাটা আমলে গ্রহণ করলেন। তাহলে এই মামলাটা এমনভাবে গ্রহণ করা হবে যেন এই মামলাটা পুলিশ রিপোর্টের ভিত্তিতেই আমলে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ এটা জিআর মামলা যেভাবে গ্রহণ করা হয় ঠিক সেভাবেই ম্যাজিস্ট্রেট সাহেব এই মামলাটা গ্রহণ করবেন। আশা করছি এতটুকু আপনাদের ক্লিয়ার। খুবই সংক্ষিপ্ত একটা জায়গা, তবে বোঝার মতো জায়গা। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা এখন দেখব অভিযোগে অপরাধের বিবরণ থাকবে। কিভাবে কি থাকবে না থাকবে আমরা সেটা দেখব। অভিযোগে অপরাধের বিবরণ থাকবে। তো আমাদের আজকের ক্লাসটা 221 থেকে মেবি 241 পর্যন্ত, 240 পর্যন্ত অভিযোগে অপরাধের বিবরণ থাকবে। এখন কিরকম বিবরণ থাকবে? প্রথমত, একটা মামলা যখন দায়ের করা হয় তখন আমরা সাধারণত জানি যে আদালতে দায়ের করা হচ্ছে সেই আদালতের নামটা উপরে স্পষ্টভাবে লেখা থাকে। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিজ্ঞ চিফ জুডিশিয়াল শিট, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি সিএস, চার্জশিট। এই চার্জশিটে কিভাবে থাকে, অভিযোগটা কিরকম থাকে? বলা হচ্ছে আসামিকে তার আত্মরক্ষা, আত্মপক্ষ সমর্থনের জন্য বা নিজেকে প্রস্তুত করার উদ্দেশ্যে চার্জ বা অভিযোগ গঠন করা হয়। চার্জশিট না, চার্জ বা অভিযোগ। যখন একটা মামলার অভিযোগ গঠন করা হয় তখন ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করেন আপনার বিরুদ্ধে এই ধারায় যখন গঠন করা হবে তখন বলা আছে অপরাধের বর্ণনা ও সুনির্দিষ্ট নাম থাকবে চার্জে। প্রথম থাকবে অপরাধের বর্ণনা আর নির্দিষ্ট সময়। প্রথম কথা, অপরাধের বর্ণনা থাকবে এবং নির্দিষ্ট সময় থাকবে। নির্দিষ্ট নাম না থাকলে অপরাধের প্রাসঙ্গিক সংজ্ঞা থাকবে। তারপর বলা আছে যে আইনের অধীন চার্জ গঠন করা হচ্ছে, ধরা যাচ্ছে যৌতুক নিরোধ যদি হয় তাহলে যৌতুক নিরোধ আইন 2018 এর 3 ধারা, যদি এরকম থাকে আর কি, যে আইনে মামলাটার চার্জ গঠন করা হচ্ছে সেই আইন, পেনাল অথবা ইংরেজিতে হতে পারে। এখন
আদালতের যে ভাষাটা, আদালতের ভাষাটা নির্ধারণ করা হবে, আদালতের যে ভাষা সেটা নির্ধারণ করা হবে জি, সবকিছু ক্লিয়ার আছে। আদালতের ভাষাটা নির্ধারণ করা হবে ফৌজদারি কার্যবিধির 558 ধারা অনুযায়ী। আদালতের ভাষার কথা বলা আছে। আদালতের মানে অপরাধী যদি আগে কোনো দণ্ড পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই পূর্বের দণ্ডটাও কিন্তু উল্লেখ করতে হবে। পূর্বের দণ্ড, পূর্বের দণ্ডটাও উল্লেখ করতে হবে। তাহলে অভিযোগে কি কি থাকবে? অপরাধের সুনির্দিষ্ট বর্ণনা থাকবে এবং সুনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। বলা হচ্ছে যে যে আইনে মামলা করা হয়েছে সেই আইনের নামটা থাকবে এবং সেকশনটা থাকবে। অভিযোগ, অভিযোগের ভাষা হবে আদালতের ভাষা অথবা ইংরেজি ভাষা। এখানে আদালতের ভাষার এই যে কথাটা বললাম, এই কথাটা আবার ফৌজদারি কার্যবিধির 558 ধারায়ও কিন্তু একইভাবে। আমরা এখন দেখব সেকশন 222। সেকশন 222-এ বলা হচ্ছে সময় স্থান সম্পর্কে বিবরণ। 222-এ বলা হচ্ছে সময় ও স্থান সম্পর্কে বিবরণ দেওয়া হবে। 223-এ বলা ধনের পদ্ধতি উল্লেখ করতে হবে। কখন? উদাহরণস্বরূপ দেখি, এ কোনো একটা মামলায় কোনো এর বিরুদ্ধে কোনো একটা চুরির অভিযোগ আনা হলো, ধরা যাক 379-র একটা মামলা বা 380-র একটা মামলা। এখন সে এই মামলাটা, এই চুরিটা কিভাবে সংগঠন করলো? আমরা জানি 379-তে সাধারণ চুরি, 380-তে বাসগৃহ হতে চুরি। তো এই কাজটা কিভাবে করলো এইটা বর্ণনা করার প্রয়োজন নাই। কিন্তু দেখা যাচ্ছে এ আসামিকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে পর্যাপ্ত রূপে জ্ঞাত করা যায় না, তখন যেভাবে অভিযোগকৃত অপরাধটি করা হয়েছিল অভিযোগের সে সম্পর্কে তথ্য দিতে হবে যেন তা জ্ঞাত করানোর উদ্দেশ্যে পর্যাপ্ত হয়েছে। আসলে এতগুলো আমাদের পেনাল কোড, আমাদের যে বেসিক যে লটা আর কি, মূল আইন যেটা, সেই আইনটার অনেক ক্ষেত্রগুলো আমরা সহজে বুঝতে পারি না। সেক্ষেত্রে আমাদের এই আইনের ভাষাটা বুঝতে গেলেও আরেক ঝামেলায় পড়তে হয়। এজন্য খুব শীঘ্রই আমাদের বাজারে আইনটাকে উপস্থাপন করা যায়। চেষ্টা করেছি সেইভাবে প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে আসার। আমরা অলরেডি আমাদের বইয়ের কাজ চলমান রয়েছে। আমাদের টিম, আমরা যারা আছি আমরা টিম মেম্বার সম্পূর্ণ চেষ্টা করছি খুব দ্রুতই এই এমসিকিউর আগে বইটা মার্কেটে নিয়ে আসার। তো আল্লাহ ভরসা কতদূর হবে কি জানি না, বুঝতে পারছি না। আসলে কোড টাইম, অনলাইন ব্যাচ মেনটেন করে আসলে খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তারপর আমরা প্রচুর চেষ্টা করছি আপনাদের সাপোর্টে এই বিষয়গুলো নিয়ে। সাধারণত কিভাবে হয়, খুন কিভাবে করলো এটা কিন্তু বলার দরকার আছে, যে হাতে রড ছিল সেটা দিয়ে ঘা দিছে মারা গেছে, এরকম যদি হয় সেক্ষেত্রে আহ খুন, চুরি বা চুরি বা খুন যে পদ্ধতিতে করা হয়েছে এই পদ্ধতিটা উল্লেখ করার দরকার নেই। লাঠি দিয়ে আঘাত করছিল, মারা গেছে। কিন্তু 420 প্রতারণা, প্রতারণার ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। আমরা একটু উদাহরণ যদি দেখি, এর বিরুদ্ধে কোনো বিশেষ সময় অভিযোগে তার প্রমাণ, অভিযোগে তার বিষয়ে লেখার কোনো প্রয়োজন নাই। আসলে এই বিষয়টা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে কিভাবে অপরাধটা সংগঠিত হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো উল্লেখ করার প্রয়োজন নাই। মূল বিষয়টা হচ্ছে সেটাই। 225-এ বলা হচ্ছে ভুলের ফলাফল। চার্জে ভুলের ফলাফল হলে কি হয়? 225 আমরা সেটা দেখবো এখন। বিষয়টা ভুল হয়েছে, কিন্তু এই ভুলটা যদি আসামিকে বিব্রত না করে, আসামির কোনো বিষয় বুঝতে অসুবিধা সৃষ্টি না করে, তাহলে সেক্ষেত্রে এই ভুলটা ভুল বলে গণ্য হবে না। সংক্ষিপ্ত কথা, ভুল হলে বা কোনো কিছু বাদ পড়লে আসামি বিভ্রান্ত সৃষ্টি না হলে বা ন্যায় বিচার ব্যাহত না হলে, দুটো পয়েন্ট এখানে।
আসামি বিভ্রান্ত না হলে। আশা করছি এতটুকু আপনাদের ক্লিয়ার। এখন আমরা দেখব 225 যখন দেখলাম, আমরা 232টাও আমরা একসঙ্গে দেখে নেই। গুরুতর ভুলের ফল 232 গুরুতর ভুলের ফল। গুরুতর ভুলের ফল। চার্জে এমন কোনো বিষয় উল্লেখ করা হয়েছে যে বিষয়টা 27 is of opinion that any person convicted of an offence was misled in this defense by the absence of charge or by an error of the charge, it shall direct a new trial। বলা হচ্ছে আত্মপক্ষ সমর্থন করে বিচার করা যাবে। সেক্ষেত্রে নতুন করে বিচার করা যাবে। আশা করছি এতটুকু আপনাদের ক্লিয়ার। নেটওয়ার্ক সমস্যা না, নেটওয়ার্কের কোনো সমস্যা মনে হচ্ছে না, কারণ আমি নিজেও পিছন দিক থেকে আমার ডিভাইসটা ফলো করছি, সেখানে স্পষ্ট যদি নেটওয়ার্কের সমস্যা থাকে, এখানে স্লো কানেকশন নামে একটা লেখা থাকে, এখানে কোনো স্লো। আপনি যিনি দেখতে পাচ্ছেন না, তিনি একটু ক্লাস থেকে বেরিয়ে যান, বের হয়ে আবার নতুন করে ক্লাস এন্টার করেন, সেক্ষেত্রে মনে হয় আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা 232 দেখলাম, 227 দেখলাম। আমরা এখন দেখব 227 দেখব। 232 দেখছি, 225ও দেখছি। 227-এ একটা গুরুত্বপূর্ণ সেকশন আছে। চার্জ পরিবর্তন করতে পারেন রায় ঘোষণার পূর্বে যে কোনো সময়। রায় ঘোষণার পূর্বে যে কোনো সময়, এটা এমসিকিউ। আদালত কখন চার্জ পরিবর্তন করতে পারে? রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় আদালত অভিযোগ পরিবর্তন বা নতুন অভিযোগ করতে পারে। এরূপ প্রত্যেকটি পরিবর্তন ও সংযোজন আসামিকে পড়ে শোনাতে হবে। রায় যদি পরিবর্তন হয়, চার্জ যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে তা আসামিকে পড়ে শোনাতে হবে। আসামিকে পড়ে শোনাতে হবে। আশা করছি ক্লিয়ার। বর্তমান বাংলাদেশে 4G খুবই ফাস্ট 4G, সেক্ষেত্রে ক্লাসগুলো একটু মাঝে মাঝে ডিসকানেক্ট হয়, স্লো হয়। তবে আমার এখানে নেটওয়ার্ক ক্লিয়ার আছে বলে আমি মনে করছি। এখন যদি চার্জ পরিবর্তন হয়, তাহলে নতুন করে বিচার হবে এবং চলবে। আর 232-এ বলা হচ্ছে পুনরায় সাক্ষী রাখা যাবে। যেসব সাক্ষীগুলো ইতিপূর্বে নেওয়া হয়েছে, সেই সাক্ষীগুলো 232 ধারা অনুযায়ী পুনরায় আবার ডাকা যাবে। আমরা এখন মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকস 233, 234 এবং 235 এই জায়গাগুলো দেখব। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সুস্পষ্ট আলাদা অপরাধের জন্য পৃথক পৃথক বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। সুস্পষ্ট অপরাধের ক্ষেত্রে ক্লিয়ার দেখা যাচ্ছে? তানভীর হাসান বলছিলেন সমস্যা, জি ক্লিয়ার এখন। আচ্ছা দেখেন, সুস্পষ্ট অপরাধের ক্ষেত্রে আলাদা চার্জ গঠন করতে হবে। এক ব্যক্তি দেখা যাচ্ছে পেনাল কোডের 379 ধারা অনুযায়ী কোন চুরির কাজে প্রবেশ করলেন। প্রবেশ করার সময় মালিক সামনে চলে আসায় তাকে সাধারণ আঘাত করলেন 323 ধারা। তার মানে আমি এখানে অপরাধ পেলাম দুইটা, একটা চুরির, একটা আঘাতের। তাহলে দুটো সেকশনই কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। তখন নিশ্চয়ই দিন অথবা রাত ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা গৃহে অনধিকার প্রবেশের যে সেকশনগুলো আছে 447, এই সেকশনগুলো এখানে নিয়ে আসতে পারি। তো আশা করছি এই জায়গাটা ক্লিয়ার। এখন বলা হচ্ছে 234-এ বলা হচ্ছে একই ব্যক্তি কর্তৃক একাধিক অপরাধ, একই ধরনের 3টি অপরাধ 1 বছরের মধ্যে হলে অভিযোগ গঠন করা হবে। 234-এ বলা হচ্ছে একই ধরনের 3টি অপরাধ,
তিনটি অপরাধ সংগঠিত হয় তখন সর্বোচ্চ তিনটি অপরাধের জন্য অভিযোগ গঠন করা যেতে পারে। তিনটি অপরাধের জন্য 12 মাসের ভিতরে তিনটার বেশি অপরাধের বর্ণনা পাওয়া গেছে, কিন্তু তিনটা অপরাধের করা যেতে পারে, বলা হচ্ছে পারে, মে বলা আছে কথাটায়। তার মানে কি, একজন ব্যক্তি যদি যতগুলো অপরাধী করুক না কেন, দেখা যাচ্ছে সে সারা বছর ধরে চুরি করলো, তার নামে 70টা মামলা হলো, কিন্তু চার্জে চলে আসলো তিনটা, আসলে বিষয়টা তা না, হতে পারে। এখন এই তাহলে আমরা এখানে দেখলাম যদি তিনটা অপরাধ 1 বছরের মধ্যে করা হয় তাহলে সেক্ষেত্রে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা ম্যাক্সিমাম বইতে খুঁজে পাওয়াটা মুশকিল। বলা আছে এই যে অপরাধগুলো করা হচ্ছে এক ব্যক্তির সঙ্গেও হতে পারে, একাধিক ব্যক্তির সঙ্গেও হতে পারে, এক বা একাধিক লোকের সঙ্গে এই অপরাধগুলো হতে পারে। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে এখানে একই পরিমাণ দণ্ডে দণ্ডনীয় হবে একই ধরনের অপরাধ বলে গণ্য হয়, যেমন দণ্ডবিধি 379, 380 এরূপ কোনো অপরাধ বা অপরাধের চেষ্টা করাটাও কিন্তু অপরাধ। 235-এ বলা আছে একাধিক অপরাধের বিচার। সেকশনটা অনেক বড়, 235 অনেক বড় একটা সেকশন, এর সংক্ষিপ্ত একটা কথাই এনাফ। আমি 235 সেকশন বিচার, একাধিক অপরাধের বিচার। এখন যিনি চুরি করলেন তিনি আঘাতও দিতে পারেন, গৃহে অনধিকার প্রবেশও করতে পারেন, এমনকি দেখা যাচ্ছে যে মারাত্মক আঘাত, গুরুতর জখমও তিনি করতে পারেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেআইনিভাবে বাড়িতে প্রবেশ করতে পারেন, 143-তেও তিনি সেকশনটা আসতে পারে। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে আছে, তো আমি এতগুলো বিষয় আপনাদের সামনে না বলি, সংক্ষিপ্তভাবে যেটা বলি, একের অধিক অপরাধ সমূহের চার্জ একত্রে গঠন করা হবে, এবং একটি মাত্র মামলায় বিচার করা যাবে, আশা করছি এতটুকু ক্লিয়ার। একাধিক অপরাধের বিচার যদি করতে, আমরা 235 দেখলাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে 237 এক অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে অন্য অপরাধে দণ্ডিত করা যেতে পারে। 237টা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু বলি, এখানে বেশি কিছু প্রয়োজন নাই। একটা অপরাধে একটা ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, কিন্তু বিচারে দেখা যাচ্ছে সে অন্য অপরাধ করেছে। 237-এ বলা হচ্ছে একটি অপরাধের জন্য দেখা যাচ্ছে ক এর বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে ক এর বিরুদ্ধে, কিন্তু বিচার শেষে দেখা যাচ্ছে ক চুরি করেনি, সে সে ডাকাতি করছে। উদাহরণস্বরূপ বলা আছে যে সকল ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করা যাবে। 239 এই ধারায় বলা হচ্ছে কাদেরকে একত্রে অভিযুক্ত করা যাবে, যারা এই একই সঙ্গে অপরাধটা করছেন তাদেরকে একত্রে অভিযুক্ত করা যাবে। 239-এ বলা আছে একত্রে অভিযুক্ত করা যাবে। একটা সিম্পল বিষয়, আমরা সবাই এই বিষয়টা জানি যে একত্রে অভিযুক্ত করা যাবে কাদেরকে, যারা দেখা যাচ্ছে ক খ গ একত্রে একটা অপরাধ করলো, তাহলে সেক্ষেত্রে ক খ গ একত্রে অভিযুক্ত হবে। দেন বলা হচ্ছে এরা যদি 12 মাসের, আমাদের লাস্ট আজকের যে টপিকসটা সেটা হলো একাধিক অভিযোগের একটিতে দণ্ডিত হলে অবশিষ্টগুলো প্রত্যাহার। 240-এ বলা হচ্ছে একাধিক অভিযোগ করা হয়েছিল এবং তার থেকে একটাই দণ্ড হয়েছে, তাহলে অবশিষ্টগুলো প্রত্যাহার। আমি একটু ডিটেলসে বলি সেকশনটা, যেহেতু শেষ সেকশন। 240
240-এ বলা হচ্ছে একাধিক অভিযোগের একটিতে যদি পাবলিক প্রসিকিউটর বা অন্য পক্ষ যিনি আছেন তিনি যদি প্রত্যাহার করে নেন তাহলে আসামি খালাস পাবে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে খালাস কেন পাবে? কারণ আমি আপনাদেরকে একটা টপিকস দিয়েছিলাম যে চার্জ গঠনের পূর্বে যদি মামলা প্রত্যাহার করা হয় তাহলে সেক্ষেত্রে আসামি অব্যাহতি পায়, এবং যদি চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার করা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আসামি খালাস পাবে। যেহেতু চার্জ গঠন করা হয়ে গেছে এবং একাধিক চার্জের ক্ষেত্রে একটাই দণ্ড প্রদান করা হচ্ছে, তার মানে এখানে কিন্তু চার্জ গঠন করা হয়েই দণ্ডটা দেয়া হচ্ছে। একটু আপনাদের কমেন্টস গুলো দেখতে চাচ্ছি। যে অনেকেই লিখছেন ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, ক্লাস সহজে বোঝা যাচ্ছে কিনা একটু জানান, বা সবগুলো টপিকস বোঝা গেছে কিনা একটু কমেন্টসে জানান। তো আজকে আমরা মোটামুটি 221 থেকে 240 সেকশন গুলো কভার করলাম এবং দেখলাম। আমি একটু সংক্ষিপ্ত রিভিশন আপনাদের সামনে দিই। আমি 221-এ আসবে অভিযোগে অপরাধের বিবরণ কিভাবে থাকবে। এখানে বলছি অভিযোগের সুনির্দিষ্ট নাম থাকতে হবে, সেকশন থাকতে হবে, অপরাধের সময় থাকতে হবে, স্থান থাকতে হবে এবং কোন আইনের কত ধারা সেটা উল্লেখ করতে হবে। আরো বলেছি অভিযোগ গঠন করার সময় আদালতের ভাষার কথা বলছি। সেকশন 558 ধারা অনুযায়ী আদালতের ভাষা দুই রকম হতে পারে, এটা সরকার কর্তৃক নির্ধারিত হবে অথবা আদালতের ভাষা হতে পারে অথবা সরকার কর্তৃক নির্ধারিত ভাষায় অভিযোগ গঠন করতে হবে। 225-এ বলেছি ভুলের ফলাফল, যে অভিযোগ গঠনের সময় এমন কোনো ভুল হয়েছে বা এমন কোনো বিষয় বাদ পড়েছে যাতে আসামি বিভ্রান্তও হয়নি, ন্যায় বিচার বিঘ্নিত হয়নি, সেক্ষেত্রে 225 ধারা অনুযায়ী ওই ভুলটা ভুল হিসাবে গণ্য হবে না। কিন্তু একই বিষয় বলা হচ্ছে 232 ধারায়। 232 ধারায় বলা হচ্ছে যে গুরুতর ভুলের ফলাফল, যে ভুলের কারণে আসামি বিভ্রান্ত হয়েছে, ন্যায় বিচার বিঘ্নিত হয়েছে, সেক্ষেত্রে নতুন করে চার্জ গঠন করতে হবে এবং নতুনভাবে মামলা পরিচালনা করা হবে। 287-এ বলেছি যে 228 এবং 229-এ বলা হচ্ছে যে 231-এ বলা হচ্ছে যে সাক্ষীগুলোকে ডাকা হয়েছিল সেই সাক্ষীগুলো আবার পুনরায় ডাকা যেতে পারে, সমন দেয়া যেতে পারে। আর 233-এ বলেছি সুস্পষ্ট আলাদা অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন করতে হবে। সেখানে বলছি যে চুরি, আঘাত দুইটা জিনিস একই ক্ষেত্রে আসে, চুরি করতে যেয়ে কাউকে আঘাত দেওয়া হলো তাহলে সেক্ষেত্রে সুস্পষ্ট অপরাধ দুইটা হলো, চুরি হলো এবং আঘাত দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে চুরি এবং আঘাতের জন্য আলাদা আলাদা চার্জ গঠন করতে হবে করা যাবে এবং একটি মামলায় বিচার করা যাবে। 235-এ বলেছি যে একাধিক অপরাধের বিচার চার্জ একত্রে গঠন করে একটা মামলায় বিচার করা যেতে পারে যদি একাধিক অপরাধ করা হয়ে থাকে। একদম লাস্ট যে কথাটা সেটা বলছি যে এক অপরাধে অভিযুক্ত ব্যক্তি অন্য অপরাধে দণ্ডিত করা যেতে পারে। 237 এই কথাটা বলা আছে, এক অপরাধে অভিযুক্ত ব্যক্তি অন্য অপরাধে দণ্ডিত করা যেতে পারে। যেমন শেষ পর্যায়ে দেখছি 240-এ বলা আছে একাধিক অভিযোগের একটিতে দণ্ডিত হলে অবশিষ্টগুলো প্রত্যাহার। এটা প্রত্যাহার করতে পারেন কে? পাবলিক প্রসিকিউটর বা যিনি মামলাটা আনয়ন করেছেন বা যিনি বাদী আছেন তিনি কিন্তু মামলাটা প্রত্যাহার করে নিতে পারেন। যে একটাই যদি অপরাধ দণ্ড হয় তাহলে অন্যগুলো প্রত্যাহার হতে পারে। কারণ পূর্বে আমরা দেখছি সবগুলো বিষয় নিয়ে একটা অভিযোগ করা যেতে পারে, সবগুলো অভিযোগ নিয়ে একটা বিচার হবে, সেই বিচারে যদি দণ্ড হয় তাহলে অন্যগুলো তো এমনিতেই বাদ পড়ে গেল। এখানে আরো আরেকটা বিষয় আছে, আদালত, আমি আপনাদেরকে পূর্বে একটা কথা 23 ধারা অনুযায়ী দেখা যাচ্ছে তাকে এক বছর, কথার কথা ধরলাম 1 বছর, এখানে দিল 2 বছর। এখন আদালত যদি কিছু না বলে সেক্ষেত্রে মামলা একটির পর একটি চলবে। আদালত যদি কিছু না বলে দেয় তাহলে সেক্ষেত্রে এই সাজাটা বহাল থাকবে, প্রথম 2 বছর খাটবে, দেন তারপরে 1 বছর আসবে। কিন্তু বলা হচ্ছে কি যে আদালত চাইলে বলে দিতে পারে যে একটা আরেকটার উপর দিয়ে যাবে। তার মানে এই যে লোক মনে করেন এ কে এই দুইটা অভিযোগে অভিযুক্ত করা হলো এবং সাজা দেওয়া হলো 2 বছর এবং 1 বছর, তাহলে এ কে যদি 2020 দিয়ে আরেকটা যাবে, তার মানে এখানে 1 + 1 = যদি 2 ধরি আর এই 1 এখানে চলে আসবে, 1 + 0, অর্থাৎ এই 1 বছর এই 2 বছরের ভিতরে ঢুকে যাবে কিন্তু এটা কাউন্ট হবে না, একটা আরেকটার উপর দিয়ে চলে যাবে। সেক্ষেত্রে এখানে এই লোক টোটাল 2022 সালে
বেরিয়ে আসবে এ। এই বিষয়টা আমি আপনাদেরকে সেকশন 35-এ পড়িয়েছিলাম। 35 এখানে ভুল করা যাবে না, আমি আপনাদেরকে একটু কনফার্ম করি। সেকশনগুলো বাসায় পড়বেন এবং সেকশনের যে শিরোনামগুলো আছে সেই শিরোনামগুলো অবশ্যই মুখস্থ রাখবেন। আদারওয়াইজ সেকশন যদি শিরোনামগুলো মনে না থাকে এই বিষয়গুলো মাথায় আসবে না।